ধাঁধাক 2 হচ্ছে একটা ভালোবাসার গল্প। পার্ট 1 এর সাথে কোনো মিল নেই, তো চলুন আমরা উপভোগ করে আসি গল্পটা। দুই প্রেমিক প্রেমিকা রুমে একান্ত মুহূর্ত কাটাচ্ছিল। মেয়েটা কাজ শেষে বাসায় চলে গেলে একটা লোক এসে দরজায় নক করে আর বলে, আপনার একটা পার্সেল ছিল। ছেলেটা অবাক হয় আর বলে, কই, আমি তো কিছু অর্ডার করিনি। তখন ছেলেটা ভাবে হতে পারে তার গার্লফ্রেন্ড অর্ডার করেছে। সে পার্সেলটা নিয়ে নেয়। পার্সেল নেওয়ার পর লোকটার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে একটু আড়ালে গিয়ে দাঁড়ায়। রুম থেকে যখন ছেলেটা আবার বের হয়, তখন সে পিছন থেকে গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে 3 তালা থেকে ফেলে দেয়। আশেপাশে সবাই বলাবলি করে যে মদ খেয়ে মাতাল হয়ে ছাদ থেকে পড়ে গেছে সেই ছেলেটা আর মারা গেছে। পুলিশও এসে এটাকে দুর্ঘটনা বলেই ধরে নেয়। আর এদিকে নীলেশ আর তার 3 বন্ধু মিলে যায় একটা বিয়েতে। সেখানে গিয়ে তারা ঢোল বাজাতে থাকে। বিয়েতে অনুষ্ঠানে ঢোল বাজানো নীলেশের পার্ট টাইম কাজ। ওই অনুষ্ঠানে একটা মেয়ে ডান্স করছিল, বারবার নীলেশের দিকেই তাকাচ্ছিল। শেষ পর্যন্ত মেয়েটা এসে নীলেশের কাছ থেকে নাম্বার নেয় আর বলে, তুমি অনেক সুন্দর ঢোল বাজাও, আমার বোনের বিয়েতে তোমাকে আমি ডাকবো। নীলেশ খুশি হয় আর একটু লজ্জাও পায়। পরদিন নীলেশ রেডি হয়ে বাসা থেকে বের হয়, বন্ধুদের কাছ থেকে জুতা ধার করে ইউনিভার্সিটিতে যায়। আজ তার ভর্তির ইন্টারভিউ। ল ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। ইন্টারভিউ দিতে যায় নীলেশ। প্রিন্সিপাল বলে, কোথায় চান্স পেয়েছো? বাহ, ভালো কথা তো, তোমার মার্কও তো ভালো দেখছি, কিন্তু কিছুদিন পর তো তুমি ইউনিভার্সিটিতে এসে রাজনীতি শুরু করবা, আন্দোলন করবা, দলাদলি করবা, তো কি দরকার? ওর চেয়ে তুমি যেখানে আছো সেখানেই থাকো না, ইনকাম করো, পরিবার চালাও, ভালো থাকতে পারবা। পড়াশোনার ঝামেলায় না গেলেও তো হবে। নীলেশ বলে, স্যার আমি মন দিয়ে পড়বো, কোনো রাজনীতির মধ্যে জড়াবো না, কোনো আন্দোলনের মধ্যে যাব না। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, দেখা যাক কি হয়, কাল থেকে ঠিক টাইমে কলেজে উপস্থিত হয়ে যেও। নীলেশ অনেক খুশি, কারণ সে এত বড় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। রাস্তা পার হতেই একটা স্কুটি তার সামনে চলে আসে। নীলেশ দেখে এটা সেই মেয়ে যাকে সে বিয়েতে দেখেছিল। নীলেশ বলে, আমি বিএ এলএলবি নিউ ব্যাচ। মেয়েটাও বলে সেও এবার বিএ এলএলবির নিউ ব্যাচ। দুজনের কথা এতটুকুই হয়। নীলেশ বাসায় চলে আসে। বাসায় আসলে তার বাবা বলে, তুই যে বড় জায়গায় যাবি, ওরা কি তোকে পড়তে দিবে, মেনে নিবে তোকে? বস্তির একটা নিম্ন কাস্টের ছেলেকে ওরা কি মেনে নিতে পারবে? তোর পাশে কি বসবে? নীলেশ বলে, বাবা তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমার ব্যাপারে ভাবতে এসো না। নীলেশ পরদিন ইউনিভার্সিটিতে যায়। প্রথম ক্লাসে পরিচয় পর্ব। সবাই যে যার নাম বলছে। কে কি কারণে এলএলবি করতে এসেছে, ল পড়তে এসেছে সেটা বলছে। সেই মেয়েটাও তার পরিচয় বলে। মেয়েটার নাম বিধি। একই ক্লাসে বিধির কাকাতো ভাই রনিও পড়ে। সবশেষে নীলেশ তার পরিচয় বলে। নীলেশ তার টাইটেল বলে না, জাস্ট বলে, আমার নাম নীলেশ, নীলেশ বিএ এলএলবি। এইটা শুনে সবাই হাসতে থাকে। ক্লাস শেষে রনি নীলেশকে নিয়ে যায় ক্যান্টিনে আর সিনিয়রদের সাথে মিলে র্যাগ দিতে থাকে, বিভিন্নভাবে অপমান করতে থাকে। ঠিক তখনই সেখানে শেখার আসে। শেখার হচ্ছে ইউনিভার্সিটির সিনিয়র ভাই। সেও নিম্ন কাস্টের, কোটায় চান্স পেয়েছে। তার একটা পাওয়ার আছে এখানে, সে রাজনীতিও করে, জাতপাতের বিরুদ্ধে আন্দোলন করে। শেখার এসে নীলেশকে নিয়ে যায় আর বলে, দেখো নীলেশ, জঙ্গলে সবাই দল বেঁধে থাকে, এর কারণ কি জানো? একা থাকলে যে কোনো সময় যে কোনোভাবে শিকার হয়ে যেতে পারো। তাই তুমিও আমাদের সাথেই থাকো, কোনো সমস্যা হবে না, কেউ কিছু বলবেও না। নীলেশ বলে, ভাই আমার রাজনীতি বা আন্দোলন এইসব খুব একটা ভালো লাগে না। শেখর বলে, আগ্রহ থাকুক আর না থাকুক, একদিন না একদিন তোমাকে এই পথে আসতেই হবে। নিজের জন্য, নিজের অধিকারের জন্য লড়াই তোমাকে করতেই হবে। ক্লাসে ম্যাম পড়ায়। ইংলিশে পড়াতে চাইলে নীলেশ ম্যামকে রিকোয়েস্ট করে, ম্যাম হিন্দিতে বুঝিয়ে দিলে আমার একটু সুবিধা হতো। হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট নীলেশ, এজন্য ইংলিশ বুঝতে তার একটু সমস্যা হয়। ক্লাসে ম্যাম একটা সুন্দর গল্প বলে। একটা গুহাতে 5 জন আটকা পড়েছিল। বাইরে থেকে তারা খবর পায় তাদের কাছে সাহায্য পৌঁছাতে আরো 10 দিন সময় লাগবে। 10 দিন না খেয়ে 5 জনের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তখন তাদের মধ্যে একজন বলে, যদি আমরা একজনকে মেরে ফেলি আর তাকে খেয়ে নেই, তাহলে আমরা 10 দিন বেঁচে থাকতে পারবো। এবার তারা টস করতে শুরু করে। একে একে সবাই জিতে যায়। সব শেষে থেকে যায় সেই লোকটা যে বুদ্ধি দিয়েছিল। সে হেরে যায় আর বাকি 4 জনে ওই লোকটাকে মেরে খেয়ে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, বেঁচে থাকার জন্য 4 জন এই কাজ করেছে, তাহলে তারা কি খুনি, তারা কি অপরাধী, নাকি পরিস্থিতির শিকার হিসেবে তাদের ধরা হবে? ম্যাম বলে, এটা তোমাদের হোমওয়ার্ক। সবাই ভাবতে শুরু করে যে আসলে উত্তর কি হতে পারে। আর এইদিকে নীলেশ আর বিধির মধ্যে কথা হতে থাকে। তারা নতুন জায়গায় ঘুরতে যায়, গল্প করতে শুরু করে, স্কুটিতে শহর ঘুরে বেড়ায়। সুন্দর মুহূর্ত তারা পার করছিল। এরই মাঝে আমরা সেই লোকটাকে আবারও দেখি। লোকটার নাম শঙ্কর।
সে একটা বাড়িতে যায়, সেই বাড়ির সবাই শঙ্করকে বলে, ভাই কি থেকে কি হয়ে গেল, মেয়েটা আমার অন্য জাতের ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, আমি বুঝাতে শুরু করেছিলাম, হঠাৎ করে ওর ভাই এসে পিছন থেকে ওকে ধাক্কা দেয়, ও পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর মারা যায়। যার মারা যাওয়ার কথা সে তো মারা গেছেই, আমরা জেলে যেতে চাই না ভাই সাহেব, আপনি কিছু একটা করুন। শঙ্কর মেয়েটাকে টেনে রুমে নিয়ে যায়, ফ্যানের সাথে ওড়না বাঁধে, চেয়ারে উঠে মেয়েটার গলায় ফাঁস দেয়। ঠিক তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে। আসলে মেয়েটা মারা যায়নি, তখনও অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু শঙ্কর সেই মেয়েটাকে জীবিত ঝুলিয়ে দেয়। সবাই জানতে পারে মেয়ে আত্মহত্যা করেছে। বেঁচে যায় পরিবারের সবাই, পুলিশও এসে একে আত্মহত্যা বলেই গণ্য করে। এদিকে একদিন ক্লাসে স্যার ইংলিশে পড়াচ্ছিল। নীলেশ কিছুই বুঝতে পারছিল না, এজন্য সে খাতায় আঁকাআঁকি করছিল। স্যার এসে খাতাটা নেয় আর বলে, পড়ো তো কি কি নোট করেছো শুনি আমি। নীলেশ চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলতে পারে না। এরপর স্যার তাকে অপমান করে বলে, তুমি কোথায় সিট পেয়েছো, আরেকজনের অধিকার নষ্ট করেছো, ওই সিট তোমার জন্য না। স্যার এরপর তাকে ক্লাস থেকেই বের করে দেয়। নীলেশ একটা নির্জন জায়গায় বসেছিল। এই জায়গাটাই সে মাঝে মাঝেই আসতো। ক্লাস শেষ করে বিধিও আসে সেখানে। নীলেশ বলে, এই সমাজ আমাদের কখনো আপন করেনি, ছোটবেলা থেকেই পদে পদে অপমান অপদস্থ হয়ে এসেছি। স্বপ্ন দেখার অধিকার ছিল না, মানুষ বাঁকা চোখে দেখেছে, আমাদের মানুষ মনে করেনি। তাই কোঠায় সিট পেয়েছি ঠিকই, কিন্তু এর জন্য আমাদের যে মূল্য দিতে হয়েছে সেটা অনেক বড়। নীলেশ বলে, আমার একটা কুকুর ছিল জানো, বীরজু নাম। ছোটবেলা থেকে ওকে অনেক ভালোবাসতাম, নিজে না খেয়ে ওকে খেতে দিতাম, এভাবেই ওকে বড় করেছি। একদিন সমাজের কিছু বড়লোক বাপের ছেলেরা মিলে আমার বীরজুকে নিয়ে যায়, রেল লাইনের সাথে বেঁধে দেয়। খুঁজতে খুঁজতে যখন রেল লাইনে বীরজুকে দেখি, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রেন এসে চাপা দিয়ে চলে যায় বীরজুকে, সে মারা যায়। আর এখানেই শেষ না, সন্ধ্যায় পুলিশ আসে, আমাদেরকে নিয়ে যায়। ওই ছেলেরাই আমাদের নামেই মিথ্যা মামলা করেছিল। আমার মা গিয়েছিল পুলিশকে থামাতে, কিন্তু আমারই সামনে আমার মাকে চড় মেলেছিল সেই পুলিশ। সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়, আমার মা এক উকিল নিয়ে যায় আর সবাইকে ছাড়িয়ে আনে। সেদিন রাতে মা বলেছিল, নীলেশ তুই উকিল হতে পারবি না, আইনের লোক হলে আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, টাকা লাগে লাগুক, তাও তুই উকিল হবি বাবা। এই কারণেই নীলেশের আজ ল পড়া। নীলেশ বিধিকে সব গল্প বলে, কেন সে ল পড়তে এসেছে সেটাও সে বলে। বিধি বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে ইংলিশ পড়িয়ে দেব, প্রতিটা জিনিস বুঝিয়ে দেব, তাই কোনো চিন্তা করবেন না। এরপর থেকে বিধি আর নীলেশ আরও ক্লোজ হয়ে যায়। দুজনে প্রতিদিন ক্লাস শেষে প্র্যাকটিস করে, লাইব্রেরিতে সময় কাটায়, মাঝে মাঝে ঘুরতেও যায়, একসাথে খাবার খায়, এভাবেই চলছিল। পরীক্ষা চলে আসে, পরীক্ষায় নীলেশ ভালো রেজাল্ট করে। সেই স্যার যে নীলেশকে অপমান করেছিল সে নীলেশকে দেখে, খুশি হয়, মুচকি হাসে। এখন সব কিছু ভালোই চলছিল। বিধির বড় বোনের বিয়ে, সব আয়োজন চলছে, কার্ডও ছাপানো হয়েছে। বিধি 2টা কার্ড নিয়ে বলে, আমার 2 বন্ধু আসবে, ওদের নাম লিখো। বিধির বাবা বলে, কি নাম ছেলের? বিধি বলে, একজনের নাম বাসু চৌধুরী আর একজনের নাম নীলেশ। বিধির বাবা বলে, টাইটেল কি? তখন বিধি বলে, নীলেশ আহিরওয়াল। এইটা শুনে বিধির বাবা তাকিয়ে থাকে। সভ্য সমাজের বিয়েতে একজন নিচু জাতের ছেলেকে ইনভাইট করছে তার মেয়ে। রনি বলে, এইসব ছেলেদের দাওয়াত দিয়ে আপনার মেয়ে মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিবে। বিধির বাবা থামিয়ে দেয় রনিকে। পরের দিন বিধি আসে নীলেশকে কার্ড দিতে। নীলেশ কার্ডটা পড়ে। নীলেশ জানতে পারে যে বিধির মা নেই। বিধি আর নীলেশ পাশাপাশি বসেছিল। বিধি বলে, ছোট ছিলাম অনেক, ক্যান্সার কি জিনিস সেটা বুঝতাম না। মা অনেক দিন থেকেই অসুস্থ ছিল। একদিন হসপিটালে মাকে বলছিলাম, মা আমাকে একা রেখে তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করে। মা আমার হাতের ভেতরে হাত দিয়ে বলেছিল, আমার এই হাতটা তুই ধরে রাখিস, আমি কোথাও যাব না। সেটাই ছিল মায়ের সাথে শেষ কথা। ওই রাতেই মা মারা যায়। এরপর থেকেই বাবা আমাদের 2 বোনকে মানুষ করেছে। কথাগুলো বলতে বলতে বিধির চোখে জল চলে আসে। নীলেশ আলতো করে বিধির 2 হাত ধরে, ঠিক যেমনটা তার মা ধরেছিল। বিধি নীলেশকে কিস করে, কিন্তু নীলেশ নিজেকে সরিয়ে নেয়, কারণ সে জানে এই সমাজ এটা মানবে না। কিন্তু পর মুহূর্তেই নীলেশ আর নিজেকে ঠেকাতে পারে না, সেও কিস করে বিধিকে আর জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। 2 দিন পর বিয়ে। নীলেশ তার বন্ধুকে বলে, আমার জন্য ভালো কিছু ড্রেসের ব্যবস্থা কর। নীলেশের বন্ধু কিছু ড্রেস নিয়ে আসে, সেগুলো থেকে নীলেশ একটা পছন্দ করে ড্রেস পরে নেয়। এত সাজগোজ দেখে নীলেশের মা বলে, ওই মেয়ের দিক থেকে একটু দূরেই থাকিস, এতে ওই মেয়েটারই ভালো হবে। নীলেশ চলে যায় বিয়েতে। সেখানে বিধি তাকে রিসিভ করে। বিয়েতে আস্তে আস্তে সবার সাথে মিশে যায় নীলেশ। ডান্স করে, এনজয় করে, খাওয়া দাওয়া করে। বিধির বাবা বিধি আর নীলেশকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল।
অনুষ্ঠানের শেষ দিকে বিধির বাবা নীলেশকে ডেকে নিয়ে যায় সাইডে আর বলে, তোমার পুরো নাম কি যেন? নীলেশ তার নামটা বলে। সে আরও জিজ্ঞাসা করে, তোমার বাবা কি করে? নীলেশ বলে জমি জমার কাজ করে। কথা হচ্ছিল, এরই মাঝে রনি আর তার 3 বন্ধু সেখানে চলে আসে আর সোজা নীলেশকে মারতে শুরু করে। মারতে মারতে মাটিতে ফেলে দেয়, লাথি মারতে থাকে, বাঁশ দিয়ে মারতে থাকে। রনির একটাই কথা, আমাদের পরিবারের মেয়ের দিকে চোখ তুলে তাকাবি তো তোকে মেরেই ফেলবো। বিধির বাবা রনিকে বাকি সবাইকে সরিয়ে দেয়। একজন নীলেশের উপর মূত্র বিসর্জন করে। সবাই চলে গেলে বিধির বাবা একটা কথাই বলে, এই সমাজে আমাদের চলতে হয়। তুমি যদি আমার মেয়ের পিছু না ছাড়ো তাহলে ওরা তোমাকে বাঁচতে দেবে না, ভুলে যাও বিধিকে। নীলেশ চিৎকার করে কান্না করতে চায়, তার বুক ফেটে কান্না আসছে। উঠে দাঁড়িয়ে সে আবার মাটিতে শুয়ে পড়ে। তার ব্যথা লাগছে এমনটা না, জীবন তাকে যা দেখিয়েছে সেই সব কিছু এখন অনেক ভারী লাগছে। আর সহ্য করতে পারছে না নীলেশ। সেখান থেকে বাসায় চলে আসে নীলেশ আর বিধির সাথে কথা বলা বন্ধ করে দেয়। ফোন রিসিভ করে না, মেসেজের উত্তর দেয় না, ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। একদিন বিধি আসে বস্তিতে, অর্থাৎ নীলেশের বাসার সামনে। নীলেশ বিধিকে নিয়ে বাহিরে যায়। বিধি জানতে চায়, কি হয়েছে নীলেশ, কেন এমন করছো? আমার কি কোনো ভুল হয়েছে? আমি কিছু বলেছি তোমাকে, বা তোমার কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলো খুলে। নীলেশ বলে, কিছুই হয়নি, তুমি শুধু একটা জিনিসই দেখো, এই যে আমরা বাড়ির আশেপাশে যারা আছে, কেউ মুছি, কেউ ড্রেন পরিষ্কার করে, কেউ টয়লেট সাফ করে, গান বাজনা করে, আর তোমার আশেপাশে তাকাও, সবাই কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার। তোমার আর আমার যায় না বিধি। বিধি বলে, তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসা, যে ভালো লাগা, যে ইমোশন আছে, সেটার কি হবে? নীলেশ বলে, ভুলে যাও সব কিছু। বিধি সেখান থেকে চলে যায় আর এরপরে দুজনের কোনো কথা হয় না। এদিকে ইউনিভার্সিটিতে শেখরকে সাসপেন্ড করে দেওয়া হয়, সাথে বৃত্তি উপবৃত্তির সব কিছুর টাকা বন্ধ করে দেওয়া হয়। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মনে করে এই টাকাগুলো দিয়ে তারা রাজনীতি করছে, পড়াশোনার কাজে লাগাচ্ছে না। শেখর বলে, স্যার আমাদের আন্দোলন ছিল যে এই বৃত্তি উপবৃত্তি যেন শুধু আমাদের মতো নিম্ন জাতির মানুষেরাই পায়, যেন তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। এই বৃত্তি উপবৃত্তির উপরেই আমরা নির্ভর করে আছি। আমাদের পড়াশোনার খরচ, থাকা খাওয়ার খরচ সব কিছু এর উপরেই নির্ভর করছে। বড়লোক বাপের ছেলেদের এর উপর কোনো অধিকার নেই। কিন্তু আপনি তো সব শেষ করে দিলেন। প্রিন্সিপাল তেমন কিছু বলে না, চলে যায় সেখান থেকে। এদিকে অনেকদিন পর নীলেশ ইউনিভার্সিটিতে আসে। সে দেখে শেখর আরও কয়েকজন বসে থেকে প্রোটেস্ট করছে। সে ভিতরে গিয়ে ওকালতির প্র্যাকটিস করতে থাকে। রনি জাজ হয়েছে। রনি ইচ্ছা করেই নীলেশের কিছু ভুল ধরতে থাকে। নীলেশ এমনিতেই অনেক প্রেশারের মধ্যে ছিল। সে রেগে গিয়ে বই ছুঁড়ে মারে রনিকে। এই ঘটনায় প্রিন্সিপাল নীলেশকে বলে যে তুমি তোমার বাবাকে ডেকে আনো। নীলেশ তো চিন্তায় পড়ে যায়, কিন্তু বন্ধুরা তো এই সময় কাজে লাগে, তাই না? ভাসু তার পরিচিত একজনকে বলে নীলেশের বাপ বানিয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয়। প্রিন্সিপালের সামনে এসে সেই নকল বাপ ছেলেকে পিটানো শুরু করে আর বলে, স্যার ওকে মেরে ফেলুন, এমন ছেলে আমার লাগবে না। এত সুন্দর অভিনয় দেখে প্রিন্সিপালও আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে এবারের মতো নীলেশকে ক্ষমা করে দেয়। কিন্তু নীলেশ এখন কেমন জানি হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম, মেজাজ খারাপ থাকে সবসময়। ক্লাসে গিয়ে সে প্রথম বেঞ্চে বসে পড়ে, যেটা মূলত রনির জায়গা। রনি প্রতিদিন ওই জায়গাতেই বসে। রনি আর তার বন্ধুরা আসলে উঠে যেতে বললে দুই পক্ষের মধ্যে ঝামেলা লাগে। এমনভাবেই চলছে, প্রতিদিন জায়গা নিয়ে ঝামেলা, এইটা ওইটা নিয়ে ঝামেলা। নীলেশের সাথে তাদের ঝামেলা লেগেই আছে। একদিন ক্লাস থেকে নীলেশ বাইরে বের হচ্ছিল, ঠিক সেই সময় রনি আর তার বন্ধুরা মিলে ড্রেনের ময়লা এনে নীলেশের উপর ফেলে দেয়। এবার বিধি গিয়ে বলে, তোর সমস্যা কি? ভালো থাকতে ভালো লাগে না? তুই মানুষকে জ্বালাস কেন? তোর সমস্যা কি? তখন রনি গলা ধরে বিধির। তখনই নীলেশ সেখানে চলে আসে আর হাতটা সরিয়ে দেয়। নীলেশ রনির মুখেও সেই ময়লা লাগিয়ে দেয়। এই সব কিছু প্রিন্সিপাল দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। এবার প্রিন্সিপাল আবারও নীলেশের বাবাকে আসতে বলে। বাসু নীলেশকে বলে, আমি ব্যবস্থা করছি। তখন নীলেশ বলে, না রে, বাদ দে, আমার নিজের বাপকেই এবার আনতে হবে। নীলেশ যায় সেই জায়গাতে যেখানে তার বাবা কাজ করে। মুজরা চলছে, নর্তকীরা নাচছে। নীলেশের বাবাও মেয়েদের সাজ পোশাক পরে স্টেজে মুজরা করছে, নাচছে। অনুষ্ঠান শেষ হলে নীলেশ বলে, বাবা এইসব না করলে হয় না? নীলেশের বাবা বলে, টাকা আসছে, ঘর চলছে, আর আমি পারি তো এটা, অন্য কি করব বল? এরপর নীলেশ বলে, তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, স্যার ডেকেছে। পরদিন নীলেশ আর রনি প্রিন্সিপালের রুমে যায়। সেখানে নীলেশের বাবাও ছিল। রনিকে 30 দিনের জন্য সাসপেন্ড করে প্রিন্সিপাল। রনি চলে গেলে স্যার নীলেশকে বলে, এটাই তোমার বাবা, শিওর তো তুমি? নীলেশ বলে, জি স্যার।
নীলেশের বাবা বলে, স্যার আমি সমাজে খুব একটা সম্মানজনক কাজ করি না, নর্তকী। কিন্তু নীলেশ বড় হওয়ার স্বপ্ন দেখে, ওকে একটু সুযোগ দিন স্যার। হাত জোর করে কথাটা বলে নীলেশের বাবা। স্যার বলে, ঠিক আছে, আপনি বাহিরে যান। নীলেশের বাবা বাহিরে গেলে প্রিন্সিপাল আসে তার কাছে আর বলে, আমিও নিম্নজাতির ছেলে, জুলহা। সবাই আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু আমি দেখেছি, এই পর্যন্ত এসেছি। এখন কেউ এই টাইটেল জিজ্ঞাসা করে না। তোমাকেও লড়াই করতে হবে, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, সব মেনে নিয়ে এগিয়ে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। তোমাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে তোমার কাজ টাইটেলের চেয়ে বড় হয়ে যাবে। এদিকে রনি আর তার বন্ধুরা নীলেশের বাবাকে ঘিরে ধরে আর বলে, আপনাকে আঙ্কেল ডাকবো না আন্টি ডাকবো? তো নাচুন না, আমরা একটু দেখি। এই বলে নীলেশের বাবার প্যান্ট খুলে দেয় ওরা। মারতে থাকে, বলে, নাচ না, তোর কাজই তো এটা, কর, ডান্স কর, আমরা একটু দেখি, উপভোগ করি। বাসু গিয়ে নীলেশকে ডেকে আনে আর তখন রনিরা পালিয়ে যায়। নীলেশ ভাবতে থাকে আর কী বা দেখার বাকি আছে। নিজের বাবাকে রাস্তার মধ্যে এমন অপমানিত হতে সে দেখল। বাসায় গিয়ে একটা রড হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিল নীলেশ, কিন্তু নীলেশের মা আটকায় আর বলে, তুই কি ভেবেছিস উনি এমন মার আজ প্রথম খেলো? এমন অপমান তার আজ প্রথম হলো? তুই হয়তো এটা প্রথম দেখেছিস, কিন্তু আমরা আরও অনেক আগে থেকেই এটা দেখছি। এগুলো আমাদের সহ্য হয়ে গেছে। এসব মারামারি না করে যোগ্যতা অর্জন কর, সব ঠিক হয়ে যাবে। নীলেশ থেমে যায়। এদিকে বিধি এসে রনিকে গালাগাল করতে থাকে। রনি বলে, ওই কুত্তাটাকে বিয়ের দিনই শেষ করে ফেলা উচিত ছিল, ওই দিন ছেড়ে দেওয়াই উচিত হয়নি। রনির বাবা আর বিধির বাবা মিলে দুজনকে আটকায়। বিধি বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছিল সেই বিয়ের দিন, কি করেছিলা তোমরা? কেউ কিছু বলে না। বিধি বাসা থেকে চলে যায়। পরদিন ইউনিভার্সিটিতে গিয়ে নীলেশ দেখে শেখার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আসলে সে সবার সামনে নিজেকে অনেক ম্যাচুর দেখানোর চেষ্টা করত। অনেক দিন থেকে সে জাতপাত নিয়ে লড়াই করছিল, কিন্তু দিন শেষে সব শূন্য। তার উপরে কিছুদিন থেকে তার সাসপেনশন, ফেলোশিপের টাকা বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে শেখারের স্বপ্ন ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, সে নিজে ভেঙে যায়। তার মনে হয়েছিল হয়তো এই সমাজকে পাল্টানো সম্ভব না, আর এই নোংরা সমাজে শেখারের বেঁচে থাকতে ইচ্ছা হয়নি। এই জন্য সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নীলেশ ভেঙে পড়ে। নীলেশের সাথে দেখা করে বিধি, আর নীলেশ বলে, আমি আর পারছি না বিধি, বীরজুকে বাঁচাতে পারিনি, শেখার ভাইকে সমাজের মানুষ বাঁচতে দেয়নি, আমিও হয়তো একদিন মারা যাব। তুমি সত্যি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, আমাকে আর কাছে টেনো না, আমাদের এই সমাজ আমাদের মেনে নেবে না। এই বলে নীলেশ চলে যায় সেখান থেকে। এইবার রনির বাবা বলে, ভাইয়া, বিধি আমাদের মেয়ে, ওকে তো কিছু বলতে পারছি না, কিন্তু ওই ছেলে তো আমাদের কেউ না, একটা ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। রনি আর রনির বাবা আসে সেই লোকটার কাছে, শঙ্করের কাছে এসে তারা নীলেশের ছবিটা দিয়ে বলে, এই কুত্তা আমাদের ঘরের মেয়ের দিকে নজর দিয়েছে, ওকে শেষ করে ফেলতে হবে। রনি টাকা দিতে চাই। লোকটা বলে, আমি খুনি না, আমি টাকা নিয়ে কাজ করি না তো, আমি সমাজসেবক, সমাজের ময়লা পরিষ্কার করি। পরদিন হঠাৎ রাস্তায় বাইক নিয়ে পড়ে যায় শেখর। রাস্তা দিয়ে যাচ্ছিল নীলেশ দৌড়ে এসে শেখরকে উঠায়। এরপর শেখর বলে, আমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসবা? তখন বাইক চালিয়ে নীলেশ শেখরকে একটু সামনে এগিয়ে দেয়। নির্জন জায়গা দেখে বাইক থেকে নামতেই শেখর নীলেশকে হেলমেট দিয়ে মারে, মাথায় আঘাত করে, আর নীলেশ ওইখানে অজ্ঞান হয়ে যায়। এরপর শঙ্কর নীলেশকে নিয়ে রেল লাইনের উপর শুইয়ে দেয়, কিছুটা মদ মুখের উপর ঢেলে দেয়, আর পাশে বসে দেখতে থাকে, অপেক্ষা করতে থাকে। নীলেশ ট্রেনের শব্দ পাচ্ছে, তার বীরজুর কথা মনে পড়ে যায়। একটু একটু করে তার জ্ঞান ফিরে আসছে, কিন্তু ট্রেনটাও তার অনেক কাছে চলে আসে। হঠাৎ চোখ খুলে নীলেশ দেখে তার সামনে ট্রেন। কোনো মতে সে পাশ ঘুরে সরে যায় আর ট্রেন চলে যায় পাশ দিয়ে। শঙ্কর আবারও নীলেশকে তাড়া করে মারতে থাকে। নীলেশ পালানোর চিন্তা করছিল, কিন্তু একটা সময় সে ভাবে, এভাবে আর কতদিন সে পালাবে। তখন নীলেশ শঙ্করকে মারতে শুরু করে, নিজের সব রাগ তার উপর ঝাড়তে শুরু করে, অনেক জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই বাইক নিয়ে রনি এসেছিল দেখতে যে নীলেশ মারা গেছে কিনা। এবার নীলেশ রনির পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে রনি তার বাসার সামনে আসে। নীলেশ তাকে ভেতরে ঢুকতে দেয় না, রাস্তায় ফেলে মারতে শুরু করে। মারছেই। আশেপাশে সবাই চলে আসে, অনেক লোকজন জড়ো হয়ে যায়। রনির বাবা, বিধির বাবা সবাই এসে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু নীলেশ থামছে না। রনিকে সে মারছেই। একটা লোহার মাচা উঠিয়ে নিয়ে সোজা রনির মাথার উপর আঘাত করতেই যাবে, কিন্তু সে আঘাতটা করে মাটিতে। এরপরে সরে আসে নীলেশ, চাইলে সে মেরে ফেলতে পারতো রনিকে। আর এই কিছু মুহূর্তের মধ্যে মৃত্যুর ভয় কি সেটা রনি বুঝে যায়, তার চোখে মুখে ভয়। নীলেশ এবার সবার উদ্দেশ্যে বলে,
বিধিকে বলে, বিধির বাবাকে বলে, আজ আমরা সামাজিক আদালতে আছি, বিচার হবে নীলেশ আহিরওয়াল নামের এক নিচু জাতির ছেলের। কেস হচ্ছে সমাজ বলতে চায় নিচু জাতের গরিব ছেলে মেয়েদের বাঁচার অধিকার নেই, জন্মের পর তাদের মেরে ফেলা উচিত। বিধিকে নীলেশ বলে, বিধি তুমি আমাকে ইনভাইট করেছো বিয়েতে, ইনভাইটের পর মারপিট অপমান করেছে তোমার বাবা, তোমার ভাই, আমার ওপর মূত্র বিসর্জন করেছে, বলেছে তোমাকে ভুলে যেতে, আমি তোমার সাথে যোগাযোগ রাখিনি, কিন্তু তারপরেও আমাকে ইউনিভার্সিটিতে অপমান করেছে, অপদস্থ করেছে, মেরেছে। আমার বাবাকে অপমান করেছে, রাস্তার মধ্যে প্যান্ট খুলে নিয়েছে, এতেও তাদের মন ভরেনি। আজ এই সভ্য সমাজের লোকেরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মার্ডার করতে চেয়েছিল। এখন আমার যদি বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে সরকারের নিয়ম করে দেওয়া উচিত যে যে শিশু নিচু জাতিতে গরিব ঘরে জন্মগ্রহণ করবে তাদের জন্মের পরে মুখে বিষ দিয়ে মেরে ফেলা হবে। কারণ এই দেশ, এই মাটি, এই ইউনিভার্সিটি, এই কলেজে, রাস্তা শুধু উচ্চবিত্ত পরিবারের লোকেদের জন্য, তাদের সন্তানেদের জন্য। কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে সবাই শুনছিল। নীলেশ কথাগুলো বলে চলে যেতে থাকে সেখান থেকে। বিধির বাবা বিধিকে নিয়ে ঘরে চলে যেতে চায়, কিন্তু বিধি সবার সামনে এবার জড়িয়ে ধরে নীলেশকে আর বলে, যদি এটা মেনে নিতে পারো তাহলে আমাকে তোমরা মেয়ে হিসেবে গণ্য করো, না হলে আমি এই পরিবারের কেউ না। এদিকে শঙ্কর, সেই লোকটা, নিজে রেল লাইনে শুয়ে পড়ে আর একটা ট্রেন এসে তাকে পিষে ফেলে। শঙ্কর হয়তো বুঝতে পেরেছিল সে যত মানুষকে মেরেছে তাদেরও জীবনের মূল্য ছিল। লাস্ট সিনে আমরা দেখি কলেজের পরীক্ষায় নীলেশ খাতায় লিখছিল, হঠাৎ তার কলমের কালি শেষ হয়ে যায়, আর তখন রনি পাশ থেকে একটা কলম নীলেশের দিকে এগিয়ে দেয়। আস্তে আস্তে তাদের মধ্যে থাকা সমস্যাগুলো দূর হতে থাকে, সবাই মিলেমিশে থাকতে শুরু করে। সত্যি বলতে সমাজে উঁচু নিচু, ধনী গরিব, এই ভেদাভেদগুলো ছিল, আছে আর থাকবে। তো চেষ্টা করবেন আপনার জন্য যেন কেউ কষ্ট না পায়, কেউ যেন নিজেকে ছোট না মনে করে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।